ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি, সুধা সদনেও অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার ঘোষণা। ওনারা বাইরে থেকে উনি দেশ পরিচালনা করেন, উনি তো ফ্যাসিবাদ, বাইরে থেকে উনি দেশে গন্ডগোল লাগাতে যাচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার যতগুলো বাড়ি অফিস আদালত আছে, আওয়ামী লীগের যতগুলো বাড়ি অফিস আদালত আছে, এগুলোর প্রত্যেকটার ইট আমরা খুলে নিব। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা, সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর এবং বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর। সংস্কারের মাধ্যমে অধিকার ফিরে পাবে মানুষ, মত প্রধান উপদেষ্টার, ২ কমিশনের প্রতিবেদন জমা, জুলাই চার্টার হিসেবে প্রকাশ। রাষ্ট্রপতি নয়, বিচারপতি অপসারণের সিদ্ধান্ত নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, দলীয়করণ কমে স্বাধীনতা ফিরে পাওয়ার আশাবাদ। চিফ জাস্টিস যদি মনে করেন দৃঢ় থাকেন এবং তিনি যদি চান যে জুডিশিয়ারির মেরুদণ্ড শক্ত করতে, তো তিনি প্রেসিডেন্টের কারণে তার ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। ঢাকার কেরানীগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের আবাসন কোম্পানি চালাতেন বোন ভগ্নিপতি, শত শত একর জমি দখলের অভিযোগ। এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। রাতের অন্ধকারে আমি করে পাই নাই, আইসা দেখি সব গাছপালা সব টিনমন যা আছে এখানে আমি নতুন করে আটেছি, সব টিনময় ম্যাঙ্গেল হয়ে গেছে। প্রভাব খাটিয়ে 2 ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ বরিশালের সাবেক জেলা প্রশাসকের বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং নিজ ভূমিতে আমৃত্যু থাকা প্রত্যয় গাজাবাসীর, স্থানীয়দের রেখে প্রকল্প নেওয়ার তাগিদ মিশরের, ট্রাম্পের ঘোষণায় দেশে দেশে বিক্ষোভ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাতভর ভাঙচুর চলেছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। বুধবার রাত ৮টার দিকে শুরু হয় বিক্ষোভ, পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এরপর রাত 11:30টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা হয় ভবন। এ সময় স্বৈরাচার, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় তারা। এছাড়া ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ভারতে পালিয়ে থাকা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিক্রিয়ায় বুলডোজার মিছিলের ডাক দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। পরে গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা যায়। রাত ৯টা ২০ দিকে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনী। বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনা সদস্যরা এগিয়ে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। রাত ১১টার দিকে বাড়িটি গুড়িয়ে দিতে আনা হয় বুলডোজার ও ক্রেন। এরপর রাত 11:30টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবনটি। এ সময় স্বৈরাচার, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেন বিক্ষুব্ধরা। জানান ফ্যাসিবাদের কোনো চিহ্ন এদেশে আর থাকতে পারে না। সচেতন শিক্ষার্থী হিসাবে, একজন নাগরিক হিসাবে, যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানে তাদের জন্য কবর রচিত করা হবে। শেখ হাসিনা ২০০০ মানুষকে শহীদ করার পরে তার ন্যূনতম অধিকার নাই যে বাংলাদেশের জনগণ নিয়ে সে কোনো ধরনের কথা বলবে। কিছু থাকবে না, এখানে চিহ্ন পর্যন্ত থাকবে না। আমি কি চাই এদেশে পুনর্বাসন কোশ্চেন কালেও সম্ভব না। যে বাংলাদেশের মাটি ৫৬,০০০ বর্গমাইল আর কোন নিকৃষ্ট ফ্যাসিস্টকে তার বুকে ধারণ করবে না, তার বার্তা আমরা ধানমন্ডির ৩২ নম্বর দেখতে পাচ্ছি। এদিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়। মধ্যরাতে পরিত্যক্ত বাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটা পরিত্যক্ত ছিল ধানমন্ডি ৩২ ও ৫ নম্বরের বাড়ি দুটি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ৫ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। কথা বলবো তার সাথে। তিতাস, এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন আমাদেরকে বিস্তারিত। চৈতি, ছাত্র জনতার
ক্রোধের আগুনে কুষ্টিয়ার পিটিআই রোডের যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের এমপি মাহবুবুল আলম হানিফের বাসভবন কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি যদি একটু দেখাই যে এই চিত্রটি, যে গতকাল রাত 9টার দিকে কিন্তু ছাত্র জনতা একটি মিছিল নিয়ে আসে এবং নানা স্লোগানে আসে এবং তারা এখানে প্রথম অবস্থায় ভাঙচুর চালায় এবং তারপরে কিছু অংশে অগ্নিসংযোগ করে। এরপরে বুলডোজার আনা হয় এবং বুলডোজার এনে কিন্তু এই বাড়িটি ভাঙা হয়। অর্থাৎ এখন যে বাড়ির যে অবস্থা, অবকাঠামো সবকিছু ভেঙে ফেলা হয়েছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত কিন্তু 12টা পর্যন্ত প্রায় এই বাড়িটি ভাঙচুর করা হয়। অর্থাৎ আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু কুষ্টিয়ার এই বাড়িতে বসেই কিন্তু হানিফ এবং তার ভাই আতা কিন্তু কুষ্টিয়ায় একটি রাম রাজত্ব পরিচালনা করত, অর্থাৎ একক হস্তে এই কুষ্টিয়ার রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। সেই ক্রোধের আগুনেই কিন্তু আজকে এই বাড়িটি ছাত্র জনতার যে ক্রোধ সে কিন্তু ঝলসে গেছে। এছাড়াও আরেকটি বিষয়ে যদি একটু আপনাকে জানাই যে এর পাশাপাশি কিন্তু কুষ্টিয়ায় যে জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের বাড়িও ভাঙচুর করা হয় এবং যুবলীগ নেতা বাদশার বাড়িও ভাঙচুর করা হয়। আসলে এ বিষয়ে আমি যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে আসলে তাদের এই অভিযান হচ্ছে এই দেশে যেন কোনো স্বৈরাচার সরকারের কোনো দোসর, অর্থাৎ আওয়ামী লীগের কোনো দোসরের কোনো চিহ্ন থাকবে না, তারা নিশ্চিহ্ন করে দেবে, তাই তারা এই অভিযান চালাচ্ছে। আসলে 2014 সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তার ভাই কিন্তু এই বাড়িতে বসেই কুষ্টিয়ার যাবতীয় রাজনীতি বলেন, ঠিকাদারি বলেন, টেন্ডার বলেন, যাবতীয় নিয়ন্ত্রণ করত, যার ফলে কিন্তু এই বাড়ি থেকে এক কথায় একক হস্তে সবকিছু নিয়ন্ত্রণ করতো এবং রাম রাজত্ব কায়েম করেছিল। যার ফলেই কিন্তু এই যে ছাত্র জনতার যে ক্রোধ, যে বিস্ফোরণ, তার প্রভাবেই কিন্তু আজকে এই বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে মাহবুবুল আলমের হানিফের বাড়ি ভাঙচুর নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, বরিশাল, রাজশাহী, রংপুর, নাটোর ও ময়মনসিংহে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য, মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানীর বাইরে সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এই নতুন বাংলাদেশে আমরা স্বৈরাচারের কোনো স্থাপনা, কোনো চিহ্ন আমরা রাখতে চাই না। সাদিক আব্দুল্লাহ বরিশালের সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় আওয়ামী লীগের দোসর। ওর বাড়ি বরিশাল থাকা মানে ওর চিহ্ন থাকা। যতদিন মেয়র ছিল আমাদের জনগণকে নিরস্ত্রভাবে এমন বিলে করে রাখছে, আমাদের টাকা চুইসা, এমন বিলে আমাদের ঘাম জড়ানো টাকা দিয়া এই বাড়িটা সে বানাইছে। খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরেবাংলা রোডের শেখ বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। বাড়িটিতে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ সোহেল সহ তাদের পরিবার বসবাস করত। যে বাড়ির সামনে ভিতরে হয়তো ঢোকার কারো সৌভাগ্য হয়নি, আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই উচ্ছেদ অভিযান আমরা খুলনাবাসী আসলে যেটা ওনার একটি মূর্তিমান আতঙ্ক ছিল। গভীর রাতে ছাত্র জনতার উত্তেজনা ছড়িয়ে পড়ে যশোরেও। জেলা পরিষদের মধ্যে থাকা বঙ্গবন্ধুর 2টি মুরাল ভেঙে দেয় ছাত্র জনতা। কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভাঙচুর চালায়। এছাড়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খানের বাড়িতেও আগুন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নাম মুছে দিতে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে বিজয় 24, ফাতিমা আল ফাহরিয়া, শহীদ আলী রায়হান, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও শহীদ রিয়া গোপ নামকরণ করে তারা। ফজিলাতুন্নেসা মুজিব যে হলটি রয়েছে এই হলের নাম পরিবর্তন করতে চাই। এই হলের নাম পরিবর্তন করে আমরা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল দিতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের প্রথম মহিলা একজন নবাব, একজন শাসক ছিলেন, তাকে স্মরণ করে এবং তার সম্মানার্থে আমরা ওই নামটি পরিবর্তন করতে চাই। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব স্থাপনা থেকে হাসিনা পরিবার নাম মুছে দেয় শিক্ষার্থীরা। নাটোরের সাবেক এমপি শিমুল, সাবেক মেয়র উমা চৌধুরী জলি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র জনতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের স্থাপনা ও মুছে ফেলা হয়েছে গ্রাফিক্স। ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালও ভেঙে ফেলা হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুলনার শেখবাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটি বুলডোজারের সহায়তায় পুরো দালানের অবকাঠামো ধ্বংস করে ফেলে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কথা বলবো তার সাথে। রকি, এখন সেখানে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? গণ অভ্যুত্থানের পর পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল অনলাইনে ভাষণ দেওয়ার বিষয়ে কিন্তু সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং তার একটি ঘটনা কিন্তু খুলনায় ঘটেছে, যেটি খুলনা নগরীর ঠিক শেরে বাংলা মোড়স্থ যেই সাবেক প্রধানমন্ত্রীর যে ভ্রাতুষ্পুত্র যে বাসা, যেটা আসলে শেখ বাড়ি হিসাবে খুলনায় পরিচিত, এই বাসায় কিন্তু ছাত্র জনতা গতকাল রাত্রেই কিন্তু ভাঙচুর করেছে এবং এখানে কিন্তু বুলডোজার দিয়ে যে শেখ বাড়িটা আছে, শেখ বাড়িতে কিন্তু আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা একটু বলে রাখি যে এই বাসাটাই কিন্তু শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল শেখ, জুয়েল শেখ, রুবেল শেখ, সোহেল শেখ বাবু সহ সকলে কিন্তু অবস্থান করছে এবং গত বছরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এই বাসাতে 2 বার এসে অবস্থান করেছিল এবং এই শেখ বাড়ির যে আসলে ক্ষমতা টিকিটি, এটা কিন্তু গত 15 বছর খুলনা সহ সারা দেশবাসী দেখেছে যে পদ্মার এপারের সকল সিদ্ধান্ত কিন্তু এই শেখ বাড়ি থেকে হতো, এমনটি এখানকার অনেকে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে সাবেক প্রধানমন্ত্রীর ভাষণের পর শুধু শেখ বাড়ি নাই, খুলনার কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাসাও কিন্তু গতকাল রাতে বিক্ষুব্ধ জনতা বুলডোজার সহ ভাঙচুর করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো জানতে পেরেছি গতকাল 8:30 থেকে কিন্তু 12টা পর্যন্ত এই শেখ বাড়িতে ভাঙচুর হয়েছে এবং আজ সকাল থেকেও কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু আসলে যে যার মতো করে হাতুড়ি লাঠিসোঁটা নিয়ে কিন্তু ভাঙচুর করছে এবং তারা কিন্তু এখানকার এই বাসা থেকে বিভিন্ন ধরনের টাইলস এগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, যে শেখ বাড়ির স্মৃতি হিসাবে তারা নিয়ে যাচ্ছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেখ বাড়িটা গুড়িয়ে দেওয়ার জন্য গতকাল কিন্তু 2টা বুলডোজার আমরা রাতে দেখতে পেয়েছি এবং আজকে সকালেও কিন্তু অনেক ধরনের সরঞ্জাম নিয়ে সাধারণ মানুষ কিন্তু এই শেখ বাড়ি ভাঙতে এসেছে। মানে মানুষের ভিতর এখনো এই শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার পর যে প্রতিক্রিয়ার কিন্তু বহিঃপ্রকাশ এই শেখ বাড়ি এই যে ভাঙচুরের ঘটনা। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের মাধ্যমেই অধিকার ফিরে পাবেন নাগরিকরা। বুধবার বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে 4টি প্রদেশ স্থাপন, রাজধানী পরিসর বাড়ানো, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ সহ নানা প্রস্তাবনা দেয় এই 2 কমিশন। ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবে সরকার। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেয় বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের সুপারিশ হাতে পেল অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের মাধ্যমে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই অধিকার ফিরে পাবে নাগরিকরা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে সংস্কার কমিশনের প্রস্তাবনার সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, 4টি প্রদেশ, রাজধানীর পরিসর বাড়ানোর মতো সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাবেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ পাবেন। আর উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ নানা প্রস্তাবনা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি
মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন, এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হওয়া সুপারিশের সমন্বয়ে জুলাই চার্টার ঘোষণা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি নয়, বিচারপতি অপসারণের সিদ্ধান্ত নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আইনজ্ঞরা বলছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্জীবিত হওয়ায় বিচার বিভাগ ফিরে পেয়েছে হারানো স্বাধীনতা। এর মাধ্যমে বিচার বিভাগের দলীয়করণ ও রাজনীতিকীকরণ কমে আসবে। কাউন্সিলকে স্বাগত জানিয়ে এর প্রয়োগ হচ্ছে বলে জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গেল 15.5 বছর বিচার বিভাগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নগ্ন হস্তক্ষেপে বিব্রত ছিল পুরো আইন অঙ্কন। বিচার বিভাগে দলীয়করণ, রাজনৈতিক স্বার্থে রায় নিজেদের পক্ষে নেয়া, প্রধান বিচারপতিকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা সহ নানা কর্মকাণ্ডে ভেঙে পড়েছিল বিচার কাঠামো। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে সংস্কারের ছোঁয়া লাগে দেশের বিচার অঙ্গনে। 20 অক্টোবর আপিল বিভাগ বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে রায় দিলে সক্রিয় হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা হারায় জাতীয় সংসদ। তবে প্রশ্ন ওঠে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে। আইনজীবীরা বলছেন, বিচারক অপসারণের বিষয়ে রাষ্ট্রপতি সংযুক্ত থাকলেও নিষ্পত্তির ভার থাকবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই। প্রেসিডেন্ট হচ্ছে নিয়োগকর্তা, সুতরাং সেই জন্যেই কনস্টিটিউশনে তার কাছে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জন্য তার কাছে অ্যাপ্রোচ করতে হয়। এটা থাকার কারণে যে প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতা আছে বলে জুডিশিয়ারির উপর এটা একটা হস্তক্ষেপ, এটা আমি মনে করি না। কারণ অতীতে যতগুলি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে, খুব বেশি হয়নি, যতগুলি হয়েছে সেই ততগুলির মধ্যে আসলে প্রেসিডেন্ট খুব একটা প্রভাব বিস্তার করেননি। যদি চিফ জাস্টিস যদি মনে করেন দৃঢ় থাকেন এবং তিনি যদি চান যে জুডিশিয়ারির মেরুদণ্ড শক্ত করতে, তো তিনি প্রেসিডেন্টের কারণে তার ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। এ সময় পলাতক স্বৈরাচার সরকারের নগ্ন হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন আইনজীবীরা। পলাতক শেখ হাসিনা তার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য এবং জুডিশিয়ারিকে অ্যাবসলিউট কন্ট্রোলে নেয়ার জন্য তিনি আর্টিকেল 96টাকে বাতিল করে দিলেন সংসদের মাধ্যমে। কারণ তিনি দেখলেন জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, জাজ সাহেবরা যদি নিজের চেতনায়, নিজের বিশ্বাস থেকে আইন অনুসারে বিচার করেন, তাহলে শেখ হাসিনা ওয়াজেদের প্রত্যেকটা কর্মকাণ্ড চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার জন্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আর্টিকেলসটা রদ করে পার্লামেন্টে নিয়ে গেলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরায় ফিরে আসায় বিচার বিভাগ দল, মত ও রাজনীতির ঊর্ধ্বে থেকে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে প্রত্যাশা আইনজ্ঞদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকা মডার্ন সিটি আবাসন কোম্পানি, এটির মালিক নাকি পতিত স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজম। গোপনে ঢাকার কেরানীগঞ্জে এই আবাসন কোম্পানি গড়েছেন ভগ্নিপতি গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল কাইয়ুম ও বোন মির্জা মরিয়ম বেগমের নামে। মির্জা আজম প্রায়ই প্রমোদ বিলাস করতেন মডার্ন সিটিতে গড়ে তোলা সরাইখানায়। নেই অনুমোদন, প্রতিমন্ত্রী প্রভাব খাটিয়ে মির্জা আজম দখল করেছেন স্থানীয়দের শত শত একর জমি। এতে পথে বসেছেন অনেকে। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আমাদের জায়গা ওরা দখল করে নিয়ে যাচ্ছে। কোম্পানি গুন্ডা বাহিনী ভাড়া করে আইনা সেইখানে দেয়াল তৈরি করছে। নেতাকর্মী আছে, তাদের 500 টাকা নোট, বিরিয়ানির প্যাকেট। যেহেতু অনুমোদিত না, আমরা হাউজিং বলি না। আর ঢাকা
ঢাকা মডার্ন সিটি আবাসন কোম্পানি। অবৈধ এই আবাসন কোম্পানির কাগজে মালিক গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম। আশেপাশের স্থানীয়দের বেশিরভাগ জমি দখল করে গড়েছেন এই অবৈধ আবাসন কোম্পানি ঢাকা মডার্ন সিটি। একজন সহকারী সচিব কিভাবে একটা আবাসন কোম্পানির চেয়ারম্যান হয় তার হিসেব না হয় পরে আসবে। তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে ঢাকা মডার্ন সিটির মালিক স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজম, যা আগে কেউই জানত না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসে থলের বেড়াল। শত শত একর সম্পত্তির দখল নাকি মির্জা আজমের এক ফোনেই হয়ে যেত। প্রতিমন্ত্রীর প্রভাব আর লাঠিয়াল বাহিনী দিয়ে শুধু সম্পত্তি দখল করেননি, জমি বিক্রির নামেও হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাধারণ গ্রাহকের কাছ থেকে। আর আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী মির্জা মরিয়ম বেগম আর কেউই নয়, তারা হচ্ছে মির্জা আজমের ভগ্নিপতি ও বোন। নিজের এই অবৈধ আবাসন আড়াল করতেই তাদের চেয়ারে বসিয়েছেন মির্জা আজম। হাউজিংয়ের আড়ালে অন্যের জমি দখল, বালু ফেলে দখল, ফসলি জমি ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন করে প্লট বিক্রি করে কামিয়েছেন শত শত কোটি টাকা। মির্জা আজম সাবেক এমপি আওয়ামী লীগের, ওনার প্রভাব দেখাইয়া এই এলাকার যত কৃষি জমিগুলা মানুষ আগে কৃষিকাজ করত, এখন এদের এই ভূমিদস্যুদের কারণে আমাদের দেশের মানুষ এখন কৃষিকাজ ঠিকভাবে করতে পারতেছে না। 40 বছর আমরা এই জমিটা কিনছি, জমিটা কেনার পর আমরা বসত করতেছি, 40 বছর পার হয়ে গেছে। তারপরে আমরা খাজনা খারিজ করছি, সব ঠিক আছে। তারপরে আপনার মডার্ন সিটি হঠাৎ করে দখল করলো যে সব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের প্রভাব খাটিয়ে রাতের আধারে অন্যের জমিতে বালু ফেলে বাধ্য করত তাদের কাছে জমি বিক্রি করতে। দেওয়া হতো নামমাত্র মূল্য। ওরা বলছে আমরা রাস্তার সাথে জায়গা করেছি, এখন যদি তোমাদের থাকতে হয় আমরা বাউন্ডারি করে ফেলছি, তোমাদের জায়গা আছে নিয়ে নাও। ওটা আপনি যেমন একজনে বিক্রি করছে, আরেকজনে বিক্রি করছে, মাঝখানে ডাইরেক্ট বুড়ে হালিছে, মানে বালিদা বুড়ো বড় করে হালিছে। চোরের ওপর বাটপাড়ি চরিত্র ভূমিকা রাখে ঢাকা মডার্ন সিটি। এই জায়গাটি একসময় সড়ক থাকলেও এখন তা মডার্ন সিটির পেটে। সামনে দেয়াল নির্মাণ করে এই জমির মালিকদের জিম্মি করাই তাদের মূল লক্ষ্য। এমন ভুক্তভোগীদের সংখ্যাও কম নয়। হালের যে জায়গায় চলাচল করত সাধারণ মানুষ, সে জায়গা বন্ধ করে বিপাকে ফেলে জমির মালিকদের। রাস্তা যে ছিল গরু এবং জোয়াল কান্দে করে লয়ে গেছে, কোনো জায়গায় বাজার নেই। মডার্ন কোম্পানি রাস্তা দিবে না, এককভাবে তারা ব্যবসা করে যাবে। উচ্ছেদের জন্য হুমকিও দিত এমন অভিযোগ কারো কারো। ব্যবহার করা হতো মডার্ন সিটির নিজস্ব বাহিনীও। রাত্রে অন্ধকারে আমি করে পাই নাই, আইসা দেখি সব গাছপালা সব টিনমাইন যা আছে, এখানে আমি নতুন করে আইছি, সব টিনমাইন ম্যাঙ্গেল গেছে। কেরানীগঞ্জের বেলনায় এই হাউজিং এর ভেতর নির্মাণ করা হয় একটি রিসোর্ট, যেখানে মাঝে মধ্যে প্রমোদ ভ্রমণ করতেন মির্জা আজম। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইলে বাদাম চাষে ফলন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এই বিষয়ে কৃষকরা সরকারি কোনো সহায়তা পাচ্ছেন কিনা বা প্রশাসনের কতটুকু তৎপরতা দেখছেন জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন যে এই টাঙ্গাইলের যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলে কিন্তু এই বাদামের চাষ হয়ে থাকে এবং এই বাদাম এই টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার যে গোবিন্দাসী বাদামের হাট রয়েছে সেই হাটে চরাঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা এখানে নিয়ে আসেন। তবে এইবারে যে বাদাম চাষ সেটিতে কৃষকরা বলছেন যে গতবারের থেকে এবার তারা এই চাষাবাদে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে হচ্ছে এবার বাদামের চাহিদা না থাকাতে কৃষকরা যেমন তাদের ন্যায্য দাম পাচ্ছেন না, তেমনই হচ্ছে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এবার চাহিদা কম থাকাতে এবার বাদামের দামও কিছুটা তারা কম পাচ্ছেন। তবে এতে ব্যবসায়ীরা কিছুটা লাভবান হলেও কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ থেকে যে জানিয়েছে যে এবার এই জেলাতে 2093 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। তবে কি পরিমাণ বাদাম উৎপাদন হয়েছে সেই পরিসংখ্যান এখন পর্যন্ত তাদের কাছে নেই। তবে এই বাজারের যে বাদাম যেটি দেখছেন যে এই হাটে সকাল থেকেই বাদামের বেচাকেনি শুরু হয়। চরাঞ্চলের অধিকাংশ কৃষক এই হাটটিতে বাদাম নিয়ে আসে তাদের বিক্রির জন্য। পাশাপাশি এই হাট এই বৃহস্পতিবার এবং রবিবার এই দুইটি দিন এই গোবিন্দাসী বাজারে বাদামের বেচা বিক্রি শুরু হয়। আমরা একটু কথা বলবো এখানকার যিনি কৃষক রয়েছেন তার সাথে, যে আপনি তো বাদাম বলেছেন, এবার দাম কেমন? দাম অন্য গত বছর এবার কম একটু দাম। তাতে কি লস হচ্ছে? লসই হচ্ছে এবার, মানে বৃষ্টি হয় নাই, বাদাম বেশি ভালো হয় নাই, ফলন কম হয়েছে,
দামও কম পাইতেছি। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এবার বাদামের কেমন দেখছেন, কি অবস্থা? বাদামের দাম এবার অনেক কম, আপনার বিঘা প্রতি প্রায় 8 থেকে 10 হাজার টাকার মতো খরচ হইতেছে। তো এবার ফলন অনেক কম এবং ন্যায্য দাম একদমই কম, মানে তাতে খরচ মোটামুটি অর্ধেকের মতো আসতেছে। কৃষক ব্যাপক লসে আছে। কৃষক যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে এইখানে যে বাদামে যে বিক্রি, তারা যে বিক্রি করেছেন প্রতি মন বাদাম বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা মন প্রতি, এবং শুকনা যে বাদাম রয়েছে সেই বাদামও 15 থেকে 1600 টাকা মনে ধরে এই বাদাম তারা বিক্রি করছেন। এতে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি কৃষি অফিস থেকে তাদেরকে তেমন সহযোগিতা না করে এবার বাদাম চাষেও কিছুটা খারাপ হয়েছে, যে কারণে তারা এবার বাদামের ন্যায্য দাম পাচ্ছেন না বলে কৃষকরা জানিয়েছেন। আসলে টাঙ্গাইল থেকে বাদামের বিক্রি সর্বশেষ ছিল। চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। জনপ্রতিনিধি না থাকায় নারায়ণগঞ্জে নাগরিক সেবা পেতে পদে পদে হয়রানি আর ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। জন্ম নিবন্ধন থেকে শুরু করে যে কোনো সনদপত্র পেতে বাড়তি অর্থ দিতে হচ্ছে বলে অভিযোগ করেন সেবাগ্রহীতারা। এছাড়া যানজট আর মশার যন্ত্রণা থেকেও মিলছে না মুক্তি। নগরবাসীর সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী বিল্লাল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে শামীম হোসেনের প্রতিবেদন। গেল 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর 19 আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়। সেই থেকে জনপ্রতিনিধিহীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার 5টি পৌরসভা। এতে নাগরিক সেবা সহ যাবতীয় কাজ স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি পাড়া মহল্লায় ওয়ার্ড সচিবদের কার্যালয়ে ও নগর ভবনে বেড়েছে মানুষের ভিড়। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। দীর্ঘ লাইনে অপেক্ষা কিংবা কয়েকদিন ঘুরেও মিলছে না সেবা। অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। এমন ভোগান্তির জন্য ক্ষুব্ধ এলাকাবাসী। এখানে আসে যে 3 তলাতে 6 তলা, 6 তলাতে 3 তলা, আমরা 3 দিন ধরে ঘুরতেছি। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ভাইয়া, এমনকি কাগজ এখন আমাদের হয়নি। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের যদি এইগুলি টাকা দিয়ে করতে হয় তাহলে আমাদের কি লাভ বলেন? প্রশাসনে গতি আনতে হবে, গতি না আসলে এটা হবে না। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয়দের যে নাগরিক সেবা দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম বলে মনে করছে নাগরিক সমাজ। নগর ভবনে যারা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে কিছু সেবা পাচ্ছেন, কিন্তু অনেক ভোগান্তি পেতে হয়। কারণ নগর ভবনে যে কর্মকর্তার দায়িত্বটি নিয়েছেন তারা তাদের কর্মটাও করেন, আবার এই বাড়তি দায়িত্বটা পালন করতে গিয়ে তাদেরও হিমশিম খেতে হয়। ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি আমাদের সীমিত জনবল দিয়ে মানুষের সেবা দেওয়ার জন্য। সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এজন্য সর্ষের মধ্যে ভূত। বরিশালের জেলা প্রশাসক থাকাকালে প্রভাব খাটিয়ে 2 ভাইকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে শহীদুল আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ মানতে নারাজ তারা। জানান, ভাইয়ের জোরে নয়, নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন তারা। সচেতন মহল বলছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের অপব্যবহার দুঃখজনক, আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। ঘড়িতে সকাল 10:30। অফিসে নেই বরিশাল সদর উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর শরীফুল আলম। সাংবাদিকের ফোন তড়িঘড়ি এসে হাজির। অভিযোগ আছে তার বড় ভাই শহীদুল আলম বরিশালে জেলা প্রশাসক থাকার সুবাদে 2013 সালে চাকরি বাগিয়ে নেন তিনি। যশোরের বাসিন্দা, কিভাবে বরিশালে নিয়োগ পেল তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে অভিযোগ মানতে নারাজ শরীফুল। নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাগরিক হিসাবে আবেদন করতে পারবে, সেই সুবাদে আমি এখানে নাগরিক হিসাবে আবেদন করছি এবং আমার বড় ভাই এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করে নাই। অভিযোগ আছে শহীদুল জেলা প্রশাসক পদের প্রভাবে নিজের আরেক ভাই মাহবুব আলমকে চাকরি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 2014 সালে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে এখন অর্থ ও হিসাব পরিচালকের অফিসের প্রশাসনিক কর্মকর্তা সে। দেশ টিভির ক্যামেরার সামনে শুরুতে কথা বলতে রাজি না হলেও পরে সাফাই গান নিজের পক্ষে। জেলা প্রশাসক থাকায় তার এই বিশ্ববিদ্যালয়ের কোনো সদস্যই না আসে, আর সে থাকাকালীন আমার চাকরিটা স্থায়ী হয়নি।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি বরিশালের সাবেক জেলা প্রশাসক শহীদুল আলমের। সচেতন মহল বলছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে শহীদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমরা এ ধরনের যদি কোনো জেলা প্রশাসক উদ্যোগ নেয় তাহলে তার তীব্র প্রতিবাদ জানাই। কোনো প্রকার উনি প্রভাব খাটিয়েছেন অথবা কোনো অবৈধভাবে অথবা নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে, আমাদের কাছে অভিযোগ আসলে অবশ্যই আমরা তদন্ত করব। এই বিষয়টি আপনার কাছে পেয়েছি যেহেতু আমাকে এটা খোঁজ নিতে হবে, তবে আমি খোঁজ নিয়ে যদি এরকম বিধি বহির্ভূত কিছু পাই সেটা আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল আলম। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।